আপু, তুমি আমাকে এভাবে কিস করলে কেন? আরে, কিস তো করেছি মাত্র, সামান্য। অন্য কিছু তো করিনি। এর আগে এরকম বিহেভ দেখাচ্ছিস কেন? সঙ্গে কি গার্লফ্রেন্ড আছে নাকি? জি না, সঙ্গে কোনো গার্লফ্রেন্ড নেই। বন্ধুর সঙ্গে এসেছে এইখানে। ও আচ্ছা, তাহলে সিঙ্গেল। আয়, তোর সাথে কথা আছে। আজব তো, তোমাকে চিনি না জানি না, হুট করে বলছো যে তোমার সঙ্গে আমি যাব কেন? হ্যাঁ, এখান থেকে। আর আমার কিভাবে কিস করলে কেন? ফাজিল একটা মেয়ে। ও, তাহলে এইভাবে যাবি না তুই? বুঝতে পারছি তোর কথা। টাকা লাগবে? ওকে, টাকা দিব আমি। কি বলছো আপু? এইগুলো তোমার মাথা ঠিক আছে? ছাড়ো, আমাকে ছাড়ো। তারপর স্বাধীন তার বন্ধুকে খুঁজতে লাগে কিন্তু কোথাও পায় না। স্বাধীন রাখতে লাগে তার বন্ধুর কারণে। অন্যদিকে নেহা তার কিছু ফ্রেন্ডদের নিয়ে আসে, স্বাধীনকে জোর জবরদস্তি করে উপরের দিকে নিয়ে যেতে লাগে। তারপর একটা রুমে ঢুকে নেহার সঙ্গে ঢুকে পড়ে। বাইরে থেকে নেহার বান্ধবীরা দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। দেখো আপু, তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি যেমন ছেলে ভাবছো আমি অমন না। আমি মোটেও সুখ বিলিয়ে বেড়াই না। আমি আমার বন্ধুর সঙ্গে এখানে এসেছি। এটাই ফার্স্ট টাইম। যদি জানতাম যে নাইট ক্লাবে এসব হয় তাহলে কখনোই আসতাম না। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। সব ছেলেরা একই কথা বলে। দেখো আপু, তুমি মাতাল হয়ে আছো। প্লিজ একদম আমার কাছে আসবে না, তাহলে তোমার কিন্তু ভালো হবে না। আমি তো আমার খারাপ চাই, তাই ভালো তো চাই না। তাই বারবার তোর কাছে এগিয়ে আসছি, কিন্তু তুই কিছুই করছিস না। আচ্ছা, তুই কি পুরুষ? কথাটা বলে নেহা হাসতে লাগে অনবরত। তারপর স্বাধীন নেহার কাছ থেকে ধীরে ধীরে পেছনের দিকে যেতে লাগে। নেহা ক্রমশই স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। এক পর্যায়ে স্বাধীনকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। নেহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আরে আপু, আমি তোমাকে বলছি তুমি যেরকম ছেলে ভাবছো আমি ওই রকম না। আমি এই কাজ কখনোই করতে পারবো না। বিশ্বাস করো, আমি আমার বন্ধুর সঙ্গে এসেছি। আমাকে যেতে দাও আমার বন্ধুর কাছে। ও, তাহলে তো শরীরে কোনো বড় নারী টাচ করেনি, তাই তো? হ্যাঁ, প্লিজ ভেসে দাও আমাকে। আমি আমার সব কিছু আমার স্ত্রীর জন্য হেফাজত করে রেখেছি। কিন্তু তা তো আর হবে না বাবু। তোর এইসব এখন আমাকে দিতে হবে, তা না হলে তোর খবর আছে। তারপর স্বাধীন দরজার কাছে গিয়ে বিধা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে যে দরজা লাগিয়ে দিয়ে গেছে নেহার বান্ধবীরা, সেটা আর স্বাধীন জানে না। নেহা খাটের উপর শুয়ে থেকে হাসছে আর অন্য হাতে সিগারেট টানছে আর এক হাতে ড্রিঙ্কের বোতল। আরে, যতই দরজা ধাক্কাধাক্কি করিস না কেন, কোনো কাজই হবে না। এখন আমি যা করতে বলবো তাই করবি। তুই যদি না করিস তাহলে খবর আছে। আমার এরকম মজা লাগবে না, যার জন্য জাহান্নামে পড়তে হবে আমাকে। প্লিজ আপু, আমাকে ছেড়ে দাও। দেখো, আমি পাপ কাজের সঙ্গে লিপ্ত হতে চাচ্ছি না। কিন্তু স্বাধীনের কথা যেন নেহার কান অবধি পৌঁছায় না। তার সিগারেট খাওয়া শেষ হলে গায়ে থেকে শার্ট খুলে ফেলে। নেহার শরীরে শুধু বিরা। স্বাধীন নেহার দিকে তাকিয়ে চোখ নিচু করে ফেলে। নেহা স্বাধীনের কাছে এসে মাথা উঁচু করে বলে, আহা, কি লজ্জাবতী রে! আর ঢং দেখাতে হবে না, আমি ভালো করে জানি এই সব তোর লোক দেখানো। কিরে, আয়। আপু প্লিজ ছেড়ে দাও, আমি মার কাছে যাব। ধ্যাত, তোকে বলে কোনো লাভই হবে না। কিন্তু তোকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আদৌ কি তুই ছেলে নাকি অন্য কিছু রে? বিন্দু মাত্র তোর মধ্যে ফিলিংস নেই। একটা সুন্দরী মেয়েকে কেউ দেখে পাগল হয়ে যায়, তোর সামনে শুধু। দেখুন আপু, আমি তো আগেই বললাম আমি ওই রকম ছেলে না। আমি আমার সব কিছু স্ত্রীর জন্য হেফাজত করে রেখেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। ধ্যাত, তোর সঙ্গে কথা বলে লাভ নাই। যা করার আমাকেই করতে হবে। কথাটা বলে নেহা খাট থেকে উঠে স্বাধীনের কাছে যায়। স্বাধীন ভয় পেয়ে অনবরত দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু কেউ দরজা খুলে দেয় না। নেহা স্বাধীনের কাছে গিয়ে কলার চেপে ধরে এক ঝটকায় টান দিয়ে খাটের উপর নিয়ে গিয়ে পড়ে যায়। নেহা গিয়ে স্বাধীনের শরীরের উপর বসে পড়ে। তারপর এক এক করে স্বাধীনের শার্টের বোতাম খুলতে লাগে আর বুকে কিস করতে লাগে। নেহার প্রত্যেকটা স্পর্শে স্বাধীন কেঁপে উঠতে লাগে, যেন নিজেকে আর সামলাতে পারবে না সে। এক পর্যায়ে স্বাধীনকেও সম্পূর্ণ উলঙ্গ করে ফেলে নেহা।
উলঙ্গ হয়ে যায় স্বাধীন। নেহার দিকে তিক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতেই উত্তেজিত হয়ে পড়ে। তারপর নেহা স্বাধীনকে কিস করতে লাগে। অনবরত স্বাধীনের অমত থাকা সত্ত্বেও নেহার প্রত্যেকটা কিসের রেসপন্স করতে লাগে। এভাবে কেটে যায় প্রায় 5 মিনিট। নেহাকে উপর থেকে সরিয়ে খাটের উপর শুয়ে দিয়ে স্বাধীন নেহার শরীরের উপর উঠে পড়ে। তারপর নেহাকে আদর দিতে লাগে। স্বাধীনের এই রূপ দেখে অবাক হয়ে যায়। 1 ঘন্টা পর পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেছে। দুইটা শরীরে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এসি চলছে, তারপর দুইটা শরীর ঘেমে একাকার। নেহা স্বাধীনকে তার বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে চুলগুলো নিয়ে খেলা করছে। স্বাধীন যখন বুঝতে পারে যে কাজ করেছে, অন্যায় করেছে, তখন নেহার উপর থেকে উঠে পড়ে। ঘরে এক কোণে গিয়ে হাঁটু উঁচু করে থুতনি লাগিয়ে কান্না করতে লাগে। নেহা স্বাধীনের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। কিরে, তোর আবার কি হলো? হাসি খুশি আনন্দ করার সময় তো দেখলাম তুই ভালোই, এখন ওইভাবে কান্না করছিস কেন? সেখানে কান্না করার কথা আমার, সেখানে তুই। আপু, তুমি যা আমার সঙ্গে করেছো তা একদমই ঠিক করনি। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার বিয়ে হবে না। আর যদি বিয়েও হয়, এমন হাজবেন্ড পাবে যে অনেক বাজে থাকবে আর লুচ্চা হবে। কি বললি? বিয়ে? তাও আবার আমি? অসম্ভব। আমি এনজয় করব আর উপভোগ করব লাইফটাকে। বিয়ে করে নিজের জীবন নষ্ট করব কেন? এর জন্যই তো বিয়ে করি না, কোনো বয়ফ্রেন্ডও নেই, উল্টো ঝামেলায় কেন পড়তে যাব? কি, তুমি এত বাজে একটা মেয়ে? বাজে কথাটা শুনে নেহার কেন জানি অনেক খারাপ লাগে। খাট থেকে উঠে ওই অবস্থাতে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, উত্তর বাচ্চা, কি বললি? আমি বাজে মেয়ে, তাই না? আর তোরা কি, হ্যাঁ? এক মেয়েকে নিয়ে সুখে থাকতে পারিস না? তোদের 1000টা মেয়ে লাগে, আবার বলছিস আমরা বাজে? তোদের মতো কুত্তার বাচ্চাদের জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, অনেক মেয়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে তোদের জন্য। কি বলছেন এইগুলো আপনি? আর আমাকে মারলেন কেন? আমি আবার কোন মেয়ের জীবন নষ্ট করলাম? তুই না, কিন্তু তোর মতো ছেলে মানুষই অনেক খারাপ। আচ্ছা ওয়েট, তুই বের হয়ে যা, কিন্তু হ্যাঁ, কখনো এসব কথা কাউকে বলতে পারবি না। আপু, আপনার টাকা আপনার কাছে রাখেন, আমার লাগবে না। আর হ্যাঁ, আজ যা আমার সঙ্গে করলেন তার জন্য আপনাকে একদিন না একদিন দেখেন পস্তাতে হবে। আরে যা যা এখান থেকে। কথাটা বলে নেহাকে খাটের উপর কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ে। স্বাধীন ফ্লোর থেকে তার পোশাক উঠিয়ে পরিধান করে নেয়। তারপর দরজার কাছে এসে দাঁড়িয়ে কড়া নাড়তে যাবে, দেখে দরজা খোলা। স্বাধীন দেখে অবাক হয়ে যায়। একটু আগে এই দরজা কতবার নক করেছে, কিন্তু খুলিনি। এখন দরজা সঙ্গে হাত লাগার সঙ্গে সঙ্গেই খুলে গেল। আর কোনো চিন্তা না করে রুম থেকে বেরিয়ে যায় স্বাধীন। শেষবার নেহার দিকে তাকাই, দেখে একটা মায়াবী মেয়ে খাটের উপর শুয়ে আছে। যেন কেউ দেখে বুঝতে পারবে না এই মেয়েটা এত জঘন্য। স্বাধীন সেদিকে এক পলক তাকিয়ে আবার যেতে লাগে। নিচে এসে দেখে তার বন্ধু সোফায় বসে চিন্তা করছে কি যেন। স্বাধীন সামনে দাঁড়াতে স্বাধীনের বন্ধু মাথা তুলে উপরের দিকে তাকায়। স্বাধীনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, আরে কোথায় হারিয়ে গিয়েছিলি তুই? এতবার ফোন করছি, মেসেজ দিছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। কোথায় গিয়েছিস? অনেক টেনশন হচ্ছিল আমার। একটাবার বলে যাবি না আমাকে? তোকে আগে অনেকবার বলেছিলাম আমি এই জায়গাটাতে আসবো না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। বললি যে ভাবি এইখানে আসবে। আচ্ছা, এখানে যারা আছে প্রত্যেক মেয়ে কি বাজি নাকি? কেন রে, হঠাৎ এই প্রশ্ন করছিস যে? স্বাধীন ভাবতে লাগে, সজীবকে বল আদৌ কি ঠিক হবে? নেহা তো বলেছে যেন কাউকে না বলি, তাই বলল না কিছু। না বলে স্বাধীন তার বন্ধুকে নিয়ে নাইট ক্লাবের বাইরে চলে আসে। তারপর গাড়ি করে স্টার্ট দিয়ে বাসার দিকে যেতে লাগে। আরে তুই কিন্তু বললি না নাইট ক্লাবে হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিলি? ফোন দিলাম, ফোন রিসিভ করছিস না। তুই আমার কথা এড়িয়ে যাচ্ছিস কেন? কিছু হয়েছে? আরে না, কিছুই হয়নি। আসলে আমার নাইট ক্লাবের মধ্যে থাকতে বিরক্ত লাগছিল, তাই একটু বাহিরে এসেছিলাম হাওয়া খাওয়ার জন্য। আর কখন যে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম, তোর ফোন ধরতে পারি নাই। কিন্তু তুই তো ওপর থেকে আসলি, যেখানে হোটেলে, ওইখানে তো সব কাপলরা একসঙ্গে রাত কাটায়। তার মানে কি তুই? স্বাধীন তার বন্ধুর কথা শুনে রাগী দৃষ্টিতে সেই দিকে তাকায়। স্বাধীনের বন্ধু সজীব স্বাধীনকে তাকানো দেখে হেসে ফেলে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় বাসার দিকে যেতে লাগে।
বাসার সামনে এসে হর্ন দিতেই দারোয়ান এসে দরজা খুলে দেয়। গাড়িটা পার্কিং লটে রেখে তাদের ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে গিয়ে স্বাধীন সোজা তার রুমে চলে যায়। দরজা লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। যতক্ষণ না গোসল করবে ততক্ষণে শরীর পরিপাক হতে পারবে না। তারপর গোসল করে বাইরে বের হয়ে মাথার চুল তোয়ালে দিয়ে মুছতে লাগে। ঠিকমতো এমনতো অবস্থায় স্বাধীনের ফোন বাজতে লাগে। স্বাধীন অন্য হাত দিয়ে ফোন হাতে নিয়ে দেখে তার মা ফোন করেছে। ফোন রিসিভ করে স্বাধীন বেলকনিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। এত রাতে ফোন করেছো যে, কিছু কি হয়েছে বাড়িতে? না রে বাবা, কিছুই হয়নি। আসলে তোর কথা অনেক মনে হচ্ছিল। তোর বাবা বাসায় নেই, অফিসের কাজে সিলেট গিয়েছে, একা বাসায়। তাই ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলি। আপু কোথায় গিয়েছে? আপু অন্তত বাড়িতে আছে। হ্যাঁ, আছে তো। তোর আপুর পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তোদের ওইখানে নাকি সুন্দর আর নামকরা একটা ভার্সিটি আছে, ওইটাতে লেখাপড়া করবে। এর জন্য অনেক পরিশ্রম করছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়, তাই না? তুমি কি খাবার খেয়েছো? হ্যাঁ, খাবার খেয়েছি। কিন্তু তুই খাবার খাসনি? হ্যাঁ মা, একটু পড়লাম, তাই এখনো খাবার খাইনি। এখন খাবার খেতে যাব, ঠিক তখনই ফোন করেছো। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে কথা বলতে লাগে। কথা বলা শেষ করে স্বাধীন রুমে প্রবেশ করে, পোশাক পরে নেয়। তারপর নিচে আসে খাবার খাওয়ার জন্য। দেখে স্বাধীনের বন্ধু সজীব সোফায় বসে কার সঙ্গে যেন ভিডিও কলে কথা বলছে। স্বাধীন সজীবের পাশের সোফায় বসে পড়ে, টিভি অন করে টিভি দেখতে লাগে। সজীব তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা শেষ করে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, কিরে, তোর মন এভাবে মরা কেন? কী হয়েছে আমাকে বল। দেখ, ক্লাবে যদি কিছু হয়ে থাকে আমাকে বল, আমি ওটা সমাধান করে দিচ্ছি। আরে না, কিছুই হয়নি। আসলে কোনো কিছু ভালো লাগছে না, আর বাসার কথা অনেক মনে পড়ছে, তাই হয়তো মন খারাপ দেখাচ্ছে আমার। আমারও ঠিক একই অবস্থা। চল না তোদের গ্রামে যাই, তোদের গ্রাম দেখতে অনেক ভালো লাগে, আমার ঘুরে আসি। কিন্তু কিছুদিন পর তো আবার কলেজে এক্সাম আছে, এই কথাটা মাথায় কি আছে তোর? এখন যদি গ্রামে যাই, শহরে আসতে আসতে তাও 1 মাস লাগবে। পরীক্ষার তো আর খুব সময় বাকি নেই। আরে বাদ দে না। তারপর স্বাধীন আর তার বন্ধু দুজনে মিলে কথা বলা শেষ করে রাত যখন অনেকটা গভীর হয় তখন দুজনেই খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। স্বাধীন রুমে গিয়ে খাটের উপর শুয়ে এপাশ ওপাশ করতে লাগে, কিন্তু তার দু চোখে কোনো ঘুম ধরা দেয় না। বারবার নেহার কথা মনে হতে থাকে। মেয়েটা তার সঙ্গে কি করলো, চেনা নাই জানা নেই, অজ্ঞাত একটা মেয়েকে এভাবে এসে ধর্ষণ করলো। আনমনে ভাবতে লাগে স্বাধীন। কিন্তু আমার তো কোনো দোষ নেই, মেয়ে তা যা করেছে সম্পূর্ণ তার ইচ্ছাই করেছে, আমি তো কিছু করি নাই। আর মেয়েটা তো আমাকে জোর জবরদস্তি করেছে। আর মেয়েটা তো আমার সঙ্গে প্রথম নাই, এর আগেও অনেক ছেলের জীবনে এইভাবে নষ্ট করেছে। এই কোন সমাজে এলাম? আমরা গ্রামে ছিলাম, ভালো ছিলাম। গ্রামে সব মেয়েরা ছেলেদের দেখে ভয় পেত, শহরে দেখি পুরোটাই ভিন্ন। শহরের মেয়েদের দেখে ছেলেরা ভয় পায়। এসবই কথা ভাবতে লাগে স্বাধীন 3 মাস পর। আচ্ছা বাবা, তোর বোন তো তোদের এই শহরে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। দুই ভাই বোন একই বাসায় থাকতে পারিস না? দুজনে আলাদা থাকিস কেন? আরে মা, তোমার যে বজ্জাত ছেলে, আমি কতবার করে ফোন করে বলি, ভাই আমার বাসায় আয়, ও আসেই না। একটা ফ্ল্যাট নিয়ে আমি আর আমার এক বান্ধবী থাকি, 2টা রুম ফাঁকাই পড়ে থাকে, ও এসে থাকতে পারে না। আরে আপু, তুমি তোমার বান্ধবীকে নিয়ে থাকো, ওইখানে আমি গেলে তোমার বান্ধবী কি মনে করবে বলো তো? এর কারণেই আমি যাই না। আরে না, কিছুই মনে করবে না। এইভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন আর তার বোন ঘুম থেকে উঠে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছে স্বাধীনের বোন। স্বাধীনকে জোরাজুরি করতে লাগে, কারণ তার হাতে বড় একটা লাগেজ ছিল যা একা পরিবাহী করতে পারবে না। তার বোনের অনেক জোরাজুরিতে লাগেজ নিয়ে স্বাধীন তার বোনের বাসায় যায়।
কলিং বেল দিতেই একটু পরে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। স্বাধীন সামনের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। মেয়েটাকে দেখে কিছুটা পিছিয়ে সরে যায়। আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, বাসার মধ্যে আয়। না আপু, আমি বাসার ভিতরে প্রবেশ করব না। আমায় যেতে হবে আমার হোস্টেলে। তুমি যাও। আর ভাই, কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। রাস্তার অপোজিট সাইডে আমার হোস্টেল। দেখ কি বলছি, রাগ উঠাস না, কিছু খেয়ে তারপর যাস। স্বাধীন অনবরত না করতে লাগে, কিন্তু তার বোন স্বাধীনের কোনো কথা না শুনে রুমের ভিতর নিয়ে যায়। দরজা লাগিয়ে খাবার টেবিলে বসে স্বাধীন অপেক্ষা করতে লাগে। স্বাধীনের বোন কিচেন রুমে যেতে নেহা এসে স্বাধীনের পাশে বসে পড়ে। তুই সামিয়ার ছোট ভাই। নেহার কথা শুনে স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। এইটা তোর সঙ্গে কি করলাম আমি? প্লিজ সামিয়াকে কিছু বলবি না, ও আমাকে ভুল বুঝবে। না, আমি আপুকে সব কথা বলে দেব। আর তুমি একটা বাজে মেয়ে। তোমার সঙ্গে আমার আপুকে রাখবো না। তোমার সঙ্গে থাকতে নিলে আমার আপু তোমার মতো খারাপ হয়ে যাবে। প্লিজ সামিয়াকে এসব কথা বলিস না। আর ওই দিন তোর সঙ্গে ভুল করে এসব করে ফেলেছি। আসলে আমিও ফার্স্ট টাইম গিয়েছিলাম নাইট ক্লাবে, ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছিলাম, তারপর তোকে কিস করেছিলাম। কি? বাট তোমাকে দেখে আমার বিন্দুমাত্র মনে হয়নি যে তুমি প্রথমবার এসেছো। বিশ্বাস কর, সত্যি বলছি, ওই বাড়ি আমার প্রথম ছিল। নেহার কথাটা শেষ হওয়ার আগেই স্বাধীন বোন হাতে 3 কাপ কফি বানিয়ে সেইখানে আসে। তারপর নেহাকে উদ্দেশ্য করে বলে, কি রে, তুই আমার ভাইয়ের সঙ্গে কি কথা বলছিস? ও অনেক লাজুক, অচেনা কোনো মানুষের সঙ্গে কথা বলে না একদমই। তা তো দেখতেই পাচ্ছি নিজ চোখে। আচ্ছা, তুই যে বলতি তোর ভাই আছে, রাস্তার অপোজিট সাইডে একটা হোস্টেলে থাকে, কখনো আমার সঙ্গে দেখা করিসনি, এটা কি তোর ভাই? হ্যাঁ। তারপর নেহা স্বাধীনের বোন 3 জনে বসে আড্ডা দিতে লাগে। অনেকটা সময় পার হয়ে যায়। এমন সময় নেহা বলে ওঠে, আচ্ছা, একটা কাজ করলেই তো পারিস নাকি? তোর ভাইকে আমাদের সঙ্গে রাখলি। ও তোর ভাই, আমারও ভাই। আমাদের তো এমনিতেই 2টা রুম ফাঁকা পড়ে থাকে। হোস্টেলে থাকে, কি খায় না খায়, এমনিতেই অনেক চিকনা। নেহার কথা শুনে স্বাধীন বেশম খেয়ে ওঠে। নেহা জগ থেকে গ্লাসে পানি ঢেলে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীনের বোন মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। কি রে, তোর আবার কি হলো? আচমকা বেসন খেয়ে উঠলি কেন? আর নেহা তো ঠিকই বলেছে, তুই হোস্টেলে থাকিস, কি খাস না খাস, এর থেকে আমাদের এখানেই থাকিস। দেখো, আমি ছেলে মানুষ। তোমার হয়তোবা কোনো সমস্যা না হতে পারে আপু, কিন্তু তোমার বান্ধবীর সমস্যা হতে পারে। আমি হোস্টেলে ভালো আছি। আরে না, আমার কিছুই হবে না। সামিয়া যেমন তোমার বোন, ঠিক আমিও তোমার বোনের মতোই। আপনি বোন না অন্য কিছু, সেই কথা না বললাম। আমি এখানে আসলে রাতে আমার সঙ্গে সবসময় উল্টাপাল্টা কাজ করতে পারবেন আপুর চোখ আড়াল করে, তাই না? আমি একদমই আসবো না। কথাটা তার মনে ভাবতে লাগে। স্বাধীন ঠিক তখনই পাশ থেকে স্বাধীনের বোন আবার বলে ওঠে, কি রে, তুই আবার কি ভাবছিস? যা বলেছি তাই তোকে করতে হবে, কোথাও যেতে দিব না, এখানেই থাকবি। আর হোস্টেল থেকে আগামীকাল গিয়ে সব কিছু নিয়ে আসবি। না আপু, আমি এইখানে একদমই থাকতে পারবো না। কেন থাকতে পারবি না তুই? দেখ, আমি যা বলেছি তোকে তাই করতে হবে, না হলে মা বাবাকে বলে দিব তোকে যেন পড়াশোনা করতে কোনো প্রকার টাকা না দেয়। আপু, ওইখানে আমার বন্ধু আছে, ওর সঙ্গে থাকি। আর এইখানে আসলে তো আড্ডা দেওয়ার মতো কেউ নেই, তাই এখান থাকতে পারবো না। ও আচ্ছা, এ ব্যাপার। তা আমাদের পাশের রুমটা তো সবসময় খালি পড়ে থাকে, ওটাতে না হয় ও থাকলো, সমস্যা নেই, ওকেও নিয়ে আসিস কাল। হ্যাঁ? কিন্তু কোনো কিন্তু না, যা বলেছি তাই করবি। আমরা 2টা মেয়ে এক ফ্ল্যাটে থাকি, কোনো সময় যদি কিছু হয়ে যায় তখন তোরা থাকলে আমাদের সঙ্গে আমাদেরও সেফটি হলো, তোরাও আমাদের সঙ্গে থাকতে পারলি। কথাটা বলে স্বাধীনের বোন কফির মগ নিয়ে কিচেন রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন নেহার দিকে তাকাতে নেহা মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। স্বাধীন মুচকি হাসির মানে বুঝতে পারে না, সেইখানে ধ্যান মেরে বসে থাকে। একটু পর স্বাধীনের বোন এসে স্বাধীনকে একটা রুম দেখিয়ে দেয়, অনেক পরিপাটি গোছানো একটা রুম। তারপর রুমে গিয়ে ব্যাগ থেকে পোশাক বের করে ফ্রেশ হয়ে খাটের উপর শুয়ে থাকে, বন্ধুর সঙ্গে কথা বলছিল। এমন সময় দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে নেহা। নেহাকে দেখতে পেয়ে স্বাধীন তড়িঘড়ি করে নিজেকে সামনে নিয়ে ফোন কেটে দেয়। আপু, তুমি আমার রুমে
কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি, তোর সঙ্গে একটু দেখা করতে আসলাম। দেখো আপু, তোমার দিকে তাকিয়ে আমি আপুকে কিছু বলিনি, কিন্তু এখন দেখছি বলতেই হবে। কথাটা বলেই যে স্বাধীন তার বোনকে ডাকতে যাবে, ঠিক তখনই নেহা দৌড়ে গিয়ে স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগে। স্বাধীন বড় বড় চোখ করে তাকিয়ে থাকে নেহার দিকে। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে লাগে। জানিস, ওই দিনের পর থেকে আমি একদমই তোকে ছাড়া কিছুই ভাবতে পারি নাই। তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, নাইট ক্লাবে অনেক গিয়েছি তোর জন্য, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। দেখো আপু, একদমই তুমি আমার সঙ্গে আজে বাজে কাজ করবে না, তাহলে আমি এইখান থেকে চলে যাব। আপু, আম্মু, আব্বু না টাকা দিলে কি হবে? আমি কিছু একটা করে নেব। ও আচ্ছা, আমরা আজে বাজে কাজ করছি তাই না? চল তাহলে তোকে বিয়ে করে ফেলি, তখন আর তো আজে বাজে কাজ হবে না, সব বৈধতা হবে, তাই না? কি? তাও আবার তোমার মতো বাজে একটা মেয়েকে বিয়ে করব? অসম্ভব, একদমই না। যেই মেয়ে নাইট ক্লাবে একটা ছেলেকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, না জানি আমাকে রেখে যখন আমার থেকে সুন্দর কাউকে দেখবে তার সঙ্গে আবার ওই কাজ করা শুরু করবে। স্বাধীনের কথা শুনে নেহার অনেক রাগ হয়, কারণ সে তো একবার বলেছে যে নিজের মধ্যে ছিল না, ড্রিঙ্কস করে মাতাল হয়ে গিয়েছিল। তাই রাগে নেহা স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। ঠিক এমন অবস্থায় পিছন থেকে স্বাধীন উপর নেহাকে উদ্দেশ্য করে বলে, কি রে, তোকে পাঠালাম যে যা স্বাধীনকে ডেকে নিয়ে আয় খাবার খাওয়ার জন্য, আর তুই এসে দুজনে গল্প শুরু করেছিস। নেহা নিজেকে সামলে নিয়ে পিছনের দিকে তাকায়, দেখে স্বাধীনের বোন। তারপর নেহা তার মুখে কৃত্রিম হাসি রেখা টেনে বলে, আরে তুই বললি না তোর ভাই অনেক লাজুক, তাই তোর ভাইয়ের লজ্জা ভাঙাচ্ছি। হয়েছে, আমার ভাইকে আর লজ্জা ভাঙাতে হবে না। এখন আয় তুই আমার সাথে, আর স্বাধীন তুইও আয়, খাবার খেয়ে নিবি। কথাটা বলি স্বাধীনের বোন নেহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। নেহা বারবার স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বাধীন বুঝতে পারে তার আজকে খবর আছে। তারপর শোয়া থেকে উঠে খাবার টেবিলে চলে যায়। খাবার খাওয়া শেষ করে স্বাধীন রুমে এসে ভালোভাবে দরজা লাগিয়ে তারপর লাইট অফ করে মোবাইল অন করে বন্ধুর সঙ্গে গেমস খেলতে লাগে। রাত যখন অনেক গভীর হয় তখন দেখতে পায় তার পায়ে ভার ভার অনুভব হয়। স্বাধীন ভয় পেয়ে যায়। ফ্ল্যাশ লাইট অন করে দেখে নেহা তার পায়ের উপর বসে আছে। স্বাধীন চিৎকার দিতে যাবে, এর আগে নেহা এসে স্বাধীনের মুখে হাত দিয়ে চেপে ধরে। দেখ, তুই তোর বোনকে কি বলবি, উল্টো আমি বলবো তুই আমাকে জোর জবরদস্তি করেছিস। তখন দেখবি তোর বোন তোর কোনো কথাই বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করবে। আর ওই আমি সব কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি, যদি চিৎকার চেঁচামেচি করিস তাহলে ভিডিওটা তোর বোনকে আর তোর বাবা মাকে দেখিয়ে দেব, তখন দেখবি তোর কি হাল করে। নেহার কথা শুনে স্বাধীনও বলতে লাগে। নেহা কিছুই বুঝতে পায় না। স্বাধীন মুখ থেকে হাত সরাতে স্বাধীন ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগে। আর যদি অল্প কিছুক্ষণ হাত মুখে দিয়ে রাখতো তাহলে নির্ঘাত পরপারে চলে যেত। আরে আপু, তুমি কি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে নাকি এইভাবে মুখ চেপে ধরে? আরে তোকে মারবো কেন, তোকে তো ভালোবাসবো, আদর দেব। ভালোবাসার মানুষ কি কখনো মেরে ফেলা যায় বল? আপু, তুমি হয়তোবা ভুলে যাচ্ছ যে আমি তোমার থেকে 4 বছরের জুনিয়র। এটা কখনো সম্ভব না। কি সম্ভব না? তুই হয়তো আমার আসল পরিচয় জানিস না। আমি যা একবার চেয়েছি তাই পেয়েছি। আমি এখানে তোর বোনের সঙ্গে মা বাবার সঙ্গে রাগ দেখিয়ে তাদের সঙ্গে অভিমান করে এইখানে এসে রয়েছি। না হলে আমার আশেপাশে সব সময় সর্বনিম্ন 20 থেকে 25 জন বডিগার্ড মোতায়েন থাকতো। আর কি বললি, আমার পেছনে পেছনে অনেক ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের দিকে আমি ফিরেও তাকাই না। তুমি তাহলে যাও না সেই ছেলেদের কাছে, দেখবে তোমার চাহিদা ও পূরণ করবে, তুমিও আনন্দ পাবে। কিন্তু আমি তো তোমার থেকে জুনিয়র, তোমার চাহিদা পূরণ করতে পারবো না। প্লিজ আপু, আমার সঙ্গে এসব আর করবে না। আর আমি তখন বলেছি, উল্টাপাল্টা কিছু করলে আমি এখান থেকে চলে যাব। বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকাতেই হবে। কি তার মানে? তুমি ওই দিন রাতে মদ খেয়ে? স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা স্বাধীনের উপর শুয়ে পড়ে। ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে আর পা দিয়ে স্বাধীনের পায়ে অনবরত টাচ করতে লাগে, যেন স্বাধীন উত্তেজিত হয়ে যায় আর তাকে সুখ দিতে পারে।
কিন্তু স্বাধীন পাথরে নাই সেইখানে শুয়ে থাকে। এক পর্যায়ে নেহা স্বাধীনের রেসপন্স না দেখে অনেকটা রেগে যায়। রেগে স্বাধীনের ঠোঁটে কামড় দেয়। স্বাধীন আহ বলে ওঠে। তারপর এক এক করে নেহা স্বাধীনের শরীর থেকে পোশাক খুলতে লাগে। নেহার প্রত্যেকটা স্পর্শে স্বাধীন কেঁপে উঠতে লাগে। এক পর্যায়ে নিজেকে আর সামলাতে না পেরে নেহার সঙ্গে তালে তাল মিলাতে লাগে। দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। 2 ঘন্টা পর নেহা স্বাধীন বুকের উপর শুয়ে আছে। যাতে নেহার চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে, যেন সে নিজের মধ্যে নেই। ঠিক তখনই নেহা বলে ওঠে, আচ্ছা জানিস, তোকে যে বলেছিলাম না আমি ড্রিঙ্ক করে মাতাল হয়ে তোর সঙ্গে ওইসব করেছি, মিথ্যা কথা বলেছি। আমি ড্রিঙ্ক করি অনেক আগে থেকেই, কিন্তু কখনোই মাতাল হতাম না। কিন্তু তোকে দেখে মাতাল হয়ে গেছিলাম, জোর জবরদস্তি করতে লাগি। ভেবেছিলাম তুই বাজে, কিন্তু না। কিন্তু ওই দিনের পর থেকে তোকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। হ্যাঁ, বুঝতে পারছি। আর কিছু বলবেন? কি বুঝলি তুই? নেহা স্বাধীনের বুকের উপর থেকে মাথা উঁচু করে স্বাধীনের দিকে তাকিয়ে কথাটা বলে। এইটাই বুঝতে পারলাম যে আমি আপনার চাহিদা পূরণ করার বাহক মাত্র। এসব ভালোবাসার অভিনয় করতে হবে না। আমি কি বলি, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলেন, অযথা কোনো ছেলের জীবন নিয়ে খেলা না করে। হ্যাঁ, বিয়ে তো করতে চাই, কিন্তু যাকে করব সে তো আর রাজি হচ্ছে না। কোনো জোর করে ওইসব করতে পারলে, কেন জোর করে এইসব করতে পারলে আমার সঙ্গে অন্য আরেকটি ছেলেকে উঠে বিয়ে করতে পারবেন না? সব অভিনয় করেন আপনি, তাই না? হ্যাঁ, অভিনয় তো করি বটে, কিন্তু আগে সকালটা হতে দে, তারপর তোকে দেখাচ্ছি। স্বাধীন নেহার দিকে একবার তাকিয়ে উপরের দিকে তাকিয়ে বলে। স্বাধীন আর কিছু বলে না, কারণ সে ভালো করে জানে নেহার সঙ্গে যত কথা বলবে ততই নেহা তার সঙ্গে তর্কাতর্কি করবে। এক পর্যায়ে স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে অবাক হয়ে যায়, তারপর ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে স্বাধীন উঠে দেখে নেহা নেই। বুঝতে পারে যে সে রুম থেকে চলে গিয়েছে। ভাবতে লাগে কালকে রাতে নেহা কিভাবে রুমে প্রবেশ করলো। ভাবতে ভাবতে হঠাৎ নজর যায় বিছানার দিকে, দেখতে পায় রক্তের ছিটে লেগে আছে। স্বাধীন ভয় পেয়ে যায়, যদি এটা তার বোন দেখে ফেলে তাহলে তো স্বাধীনকে সন্দেহ করবে। তাই তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বিছানার চাদরটি নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে চাদরটি ধুয়ে দিয়ে ছাদে শুকিয়ে দিয়ে যে নিচে নামতে যাবে অমনি নেহার সঙ্গে দেখা হয়। স্বাধীন মাথা নিচু করে নিচে নামছিল সিঁড়ি দিয়ে। ঠিক তখনই স্বাধীন হাত আলতো করে চেপে ধরে নেহা বলে, কিরে, হঠাৎ আজ এত সকালে ছাদে উঠেছিলে কেন? কালকে রাতে যা করেছেন, যদি আপুর সঙ্গে ধরা খাই তার কারণেই ছাদে এসে জামা কাপড় আর বিছানার চাদর শুকাতে দিয়েছি। স্বাধীনের কথা নেহা বুঝতে পারে, অনেকটা লজ্জা পায়। তারপর স্বাধীনকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে মাথা পিছন দিকে হাত দিয়ে কিস করতে লাগে। স্বাধীন রেগে গিয়ে নেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ বলেন তো। আমি বলছি যে আমি আপনার ছোট, তারপরেও এসব করছেন। আবার প্রকাশ্যে যদি আপু দেখে ফেলে তখন কি হবে ভাবতে পারছেন না একবার? জ্যান্ত পুঁতে রাখবে মাটিতে আমাকে। এমনিতে কোনো মেয়ের সঙ্গে দেখতে পারে না আমাকে, এর কারণে আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। কথাগুলো কেন জানি নেহার বুকে তীরের মতো এসে লাগে। তারপর নেহার পাশ কাটিয়ে স্বাধীন নিচে চলে আসে। তারপর স্বাধীন রুমে গিয়ে জামা কাপড় পরে নেয়। রুমে বসে বন্ধুর সঙ্গে কথা বলছিল, তখন স্বাধীনের বোন এসে খাবার খাওয়ার জন্য বলে। তারপর স্বাধীন রুম থেকে বের হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নেয়। তারপর স্বাধীন তার বোনকে বিদায় জানিয়ে নিচে চলে আসে। তখনই নেহা এসে স্বাধীনের হাত চেপে ধরে। স্বাধীন নেহার কাছ থেকে তার হাত সরানোর চেষ্টা করে। ঠিক তখনই নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন নেহার তাকানো দেখে ভয় পেয়ে চুপসে যায়। তারপর একটা রিক্সা দাঁড় করিয়ে নেহা উঠে পড়ে, সঙ্গে স্বাধীনও। তারপর রিক্সাওয়ালা মামাকে কাজী অফিসের কথা বলতে স্বাধীন অবাক হয়ে যায়। নেহাকে কিছু বলবে, কিন্তু তার অগ্নি মাখা চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে যায়। একটু পর কাজী অফিসে চলে আসে নেহা। স্বাধীনকে কাজী অফিসের সামনে দাঁড় করিয়ে কথায় যেন চলে যায়। সে পালাবে কিনা এসবই ভাবছে, কিন্তু কেন যেন তখনই নেহা তার সঙ্গে 4-5 জন লোক নিয়ে আসে। তারপর নেহা স্বাধীনের কাছে এসে হাত চেপে ধরে কাজী অফিসের ভিতরে চলে যায়। কাজী অফিসের সামনে থাকা 2টা চেয়ারে স্বাধীন আর নেহা বসে পড়ে। আরে নেহা মা, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, বিয়ে করব।
কি বলছো মা? বিয়ে করবে মানে? বিয়ে তো আর সামান্য বিষয় নয়, এর জন্য সাক্ষী লাগে আর বাবা মার মত লাগে। কিন্তু তোমার মা বাবা কই? কাউকে তো দেখতেছি না। কিন্তু আঙ্কেল, আপনি হয়তো বা ভুলে গিয়েছেন যে একটা মেয়ে আর ছেলের প্রাপ্তবয়স্ক হলে তারা বিয়ে করতে পারে, বাবা মার কোনো দরকার পড়ে না। তো আপনাকে যা করতে বলেছি তাই করেন, আর এই 4জন হচ্ছে আমাদের সাক্ষী। ঠিক আছে মা। তারপর কাজী সাহেব স্বাধীন আর নিহার দুজনেই বিয়ের কার্যক্রম করতে লাগে। একটু পরে স্বাধীনকে কবুল বলতে বললে স্বাধীন কবুল বলে না। পাশ থেকে নেহা স্বাধীনকে তার কাছে এগিয়ে নিয়ে এসে কানে কানে বলতে লাগে। দেখ, এখন যদি কবুল না বলিস, সিনক্রেট করিস, তাহলে আমার কাছে যে ভিডিওটা আছে তা তোর বাবা মার কাছে পাঠিয়ে দেব। আর তোর বোনকে আমি কান্না করে করে তোর সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবো। তখন দেখি তুই কিভাবে আমাকে বিয়ে না করে, তখন আমাকে এমনিতে তোকে বিয়ে করতে হবে। এর থেকে আমি যা বলি, তুই আমাকে বিয়ে কর। কেউ জানতে পারবে না, তুই লেখাপড়া কর, প্রতিষ্ঠিত হলে তখন আমরা না হয় সবাইকে বলে দিব। কিন্তু আপু, আমি তো আপনাকে ভালো। স্বাধীনের কথা শেষ না হতে নিহা স্বাধীনের হাত শক্ত করে চেপে ধরে আর চোখে বড় বড় করে তাকিয়ে থাকে। স্বাধীন ভয় পেয়ে ঢোক গিলে সামনে থাকা গ্লাস থেকে পানি ডকডক করে খেয়ে ফেলে। তারপর একসঙ্গে কবুল কবুল বলে ওঠে। নেহাকে বলার সঙ্গে সঙ্গে নেহা কবুল বলে ওঠে। তারপর কাজী সাহেব দেনা পাওনা দিয়ে নেহা আর স্বাধীন দুজনেই কাজী অফিস থেকে বের হয়ে আসে। স্বাধীন কান্না করতে লাগে। নেহা এটা দেখে ভুরু কুচকে স্বাধীনের দিকে তাকায়। কিরে, তুই কান্না করছিস কেন? কান্না করব না কি করব? তোমার মতো একটা বুইড়া বেটির সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না কারণ আমি বিবাহিত। আমার কতদিনের স্বপ্ন ছিল একটা জুনিয়র মেয়েকে বিয়ে করব, সুখের সংসার করব। তার হবে না? কেন হবে না? সব হবে। আমি তো আছি নাকি তোর পাশে? কথাটা বলে নেহা স্বাধীনের চোখে থাকা পানি টিস্যু দিয়ে মুছতে লাগে। স্বাধীন মুখ তুলে সামনে তাকিয়ে অবাক হয়, কারণ তার বন্ধু সজীবের হাত একটা মেয়ের হাত চেপে ধরে এইদিকে নিয়ে আসছে। কান্তার বন্ধু সজীব একটা মেয়ের হাত চেপে ধরে এইদিকে নিয়ে আসছে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়। সজীব তার মুখ ঢেকে ফেলে, কারণ স্বাধীনের চোখ আড়াল হয় না। কী রে সজীব, তুই এখানে? আর এই মেয়েটাই বা কে? ওহ ভাইয়া, তাহলে আপনি স্বাধীন আর এ হচ্ছে বাটপার সুজিত। আমাকে বিয়ার লগন দেখে অনেক কিছু করেছে, কিন্তু এখন আর বিয়ে করতে চাচ্ছে না, তাই জোর করে বিয়ে করতে নিয়ে এসেছি ভাইয়া। যখন আসছেন তাহলে উপকার হয় আমাদের সাক্ষী দিয়ে দেন। মেয়েটার কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। ড্যাব ড্যাব করে সজীবের দিকে তাকিয়ে থাকে। কে রে, এই মেয়েটা কে? আর যা বললো তা কি আদৌ সত্যি নাকি মিথ্যা কথা? আরে ভাই হ্যাঁ, এর সঙ্গে আমার অনেক দিনের রিলেশনশিপ। তুই জানিস না, তোর অগোচরে অনেক কিছু করেছি আমরা, কিন্তু আমি তো এখানে কি বিয়ে করতে পারবো না? আমার লাইফে আছে, পড়ালেখা এখনও শেষ করিনি, তাহলে বিয়ে করে খাওয়াবো কি? আমি কি তোকে খাওয়াতে বলছি? আমাকে বলছি শুধু আমাকে বিয়ে কর। তুই আমার কাছে ধরা থেকে গেলে লেখাপড়া শেষ করো তুমি, তারপর না হয় সবাইকে জানাবো আমাদের সম্পর্কটা। কিন্তু বিয়েটা করতে হবে কেন? তারপর সজীব আর সজীবের গার্লফ্রেন্ড দুজনেই তর্কাতর্কি করতে লাগে। স্বাধীন দুজনের দিকে তাকিয়ে থাকে। নেহা অবাক হয়ে যায়। আরে থামবি তোরা? কাজী অফিসের সামনে দাঁড়িয়ে কি করছিস এইসব তোরা? দেখ, সবাই তোদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ভাবি যে হতো বলছে, তাহলে বিয়ে করে ফেল। ভাবি তো আর বলছে না যে বিয়ে করে তাকে তোর বাসায় নিয়ে যেতে হবে। সে তার বাসায় থাকবে। তুই তোর মতো লেখাপড়া শেষ করে না হয় আঙ্কেল আন্টিকে জানাস। স্বাধীনের কথা শুনে সজীব হাবোধক মাথা নাড়ায়, কারণ স্বাধীন সত্যি কথাই তো বলেছে। তারপর দুজনে কাজী অফিসে চলে যায়। কাজী সাহেব নেহা আর স্বাধীনকে দেখতে পেয়ে বলে, এবার কি এখন কি তোমাদের ডিভোর্স লাগবে নাকি? কারণ এখন তো বিয়েকে সবাই খেলনা মনে করে। সজীব আর নেহা কাজী সাহেবের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আবার স্বাধীনের দিকেও তাকিয়ে থাকে। স্বাধীন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে, আরে আঙ্কেল না, এ যে আমার বন্ধু, এ বিয়ে করবে, এর জন্য এসেছি সাক্ষী হিসেবে। ও আচ্ছা, তাই বলো। আমি আবার উল্টো পাল্টা চিন্তা করেছি। তা বসো তোমরা। স্বাধীন আর নেহা
সজীব আর সজীবের গার্লফ্রেন্ড বসে পড়ে। তারপর কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে বিয়ে পড়ানো শুরু করে। বিয়ে পড়ানো শেষ হলে বাহিরে চলে আসে স্বাধীনের দিকে সজীব ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। স্বাধীন এটা দেখে পরিস্থিতি সামলানোর জন্য বলে, আরে ভাই, এইভাবে তাকিয়ে আছিস কেন? কোনো লাভ হবে না, বুঝলি? এখন চল, ট্রিট দিতে হবে আমাদের। বিয়ে করেছিস না? সেটা না হয় বুঝতে পারলাম, বাট কাজী সাহেব তোমাদের দুজনকে দেখে ওই কথা বললো কেন? ডিভোর্সের কথা, আবার বিয়ের কথা। আরে উনি আমাদের হয়তোবা অন্য কেউ ভেবে নিয়েছে। বাদ দে, চল এখন। না না না, যাওয়া যাবে না। আগে এটার উত্তর দে, তারপর। আচ্ছা আপু, আপনি বলেন তো কি হয়েছে? তারপর সজীবকে নেহা সব কথা খুলে বলে তাদের বিয়ের কথা। শুধুমাত্র সজীব কথাটা শুনে হাসতে লাগে। স্বাধীনের অনেক রাগ হতে লাগে। সজীবের কাছে গিয়ে একটা ঘুষি মেরে বলতে লাগে, দেখ, তোর বিয়ের কথা আমি জানি, আমার বিয়ের কথা তুই। বাই চান্স কেউ যদি জানতে পারে আমাদের এই বিয়ের কথা, তাহলে কিন্তু খবর আছে। আর তোর কথা আমি সবাইকে বলে দেব তখন। আরে পাগল নাকি তুই? কাউকে বলবি না, আমিও কাউকে বলবো না। এখন চল, তুই আমাকে ট্রিট দিবি। আমি কেন তোকে ট্রিট দিতে যাব? তোদের বিয়ের সাক্ষী আমরা দিয়েছি, আমাদের তুই ট্রিট দিবি? তখনই নেহা পাশ থেকে বলে, চলো, তোমাদের কাউকেই ট্রিট দিতে হবে না, আমি তোমাদের খাওয়াবো। তারপর দুইটা রিক্সা দাঁড় করিয়ে চারজন উঠে পড়ে। তারপর একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে চলে যায়। তারপর তারা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে চারজনে অনেক এনজয় করতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর চারজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরতে লাগে। এমন সময় স্বাধীনের ফোন বাজতে লাগে। পকেট থেকে ফোন বের করতেই নেহা একটু কৌতূহল নিয়ে হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখে আপু লেখা। বুঝতে পারে সামিয়া ফোন করেছে, তাই স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন নেহাকে চোখ বাঁকিয়ে প্রশ্ন করে, এখন আপুকে কি বলবো বলেন? আপু তো বলেছিল যে হোস্টেল থেকে সব কিছু গুছিয়ে যেন খুব তাড়াতাড়ি বাসায় যাই, কিন্তু আমরা তো বাহিরে দিয়ে ঘুরছি এখন। কিছু একটা বলো তুমি। তারপর স্বাধীন ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে সামিয়া বলতে লাগে, কি রে, তুই কখন বের হয়েছিস বাসা থেকে? এখনও আসিসনি কেন? হোস্টেল থেকে সব কিছু আনতে তো আর এত সময় লাগার কথা না। আপু, একটা কাজে বন্ধুর সঙ্গে কলেজে এসেছি, একটু পর বাসায় গিয়ে তারপর না হয় আমরা দুজন যাব। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলে আসিস। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। অন্যদিকে নেহা অপলক দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। স্বাধীন অনেকটা অবাক হয়ে যায় নেহার তাকানো দেখে। কি হয়েছে আপু, তুমি এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছো কেন? না, দেখছি আমার কিউট বরটাকে। স্বাধীন নেহার কথা শুনে ফিক করে হেসে ফেলে। নেহা স্বাধীনের হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। পার্কে ঘোরাঘুরি শেষ করে আরেকটা রিক্সা নিয়ে স্বাধীন আর সজীব দুজনেই হোস্টেলে চলে আসে। তারপর দুজনেই গোছগাছ করে হোস্টেলের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে বাসায়। কলিং বেল দিতে নেহা এসে দরজা খুলে দেয়। সজীব মুখ ফসকে বলে ফেলে, ভাবি আপনি এখানে? পাশ থেকে স্বাধীনের বোন সব কিছু শুনতে পায়। কে ভাবি? কার ভাবি? কিসের ভাবি? না মানে আপু মুখ ফসকে বের হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তা তোমরা ভিতরে আসো। তারপর সজীবকে একটা রুম দেখিয়ে দেয়। সজীব তার রুম অনেক পছন্দ হয়। গোছগাছ করে স্বাধীনের রুমের মধ্যে প্রবেশ করে দেখে স্বাধীন মোবাইলে গেমস খেলছে। স্বাধীনের পাশে বসে বলতে লাগে, কিরে, কিছু তো বুঝতে পারলাম না। নেহা ভাবি এখানে কেন? নেহা হলো আমার আপুর বান্ধবী। কি? হ্যাঁ, সত্যি। কেমনে কি ভাই? তুই কি তাহলে নেহা ভাবিকে আগে থেকে চিনতি নাকি? আর তোকে কোনো মেয়ে যদি চোখের ইশারা দিত, তাও তো আমার কাছে এসে বলতেই, কিছুই তো বললি না। কিছু হয়েছে, ব্যাপার খুলে বলতো। স্বাধীন সজীবের এমন প্রশ্নে কি বলবে বুঝতে পারে না। তাকে তো আর নাইট ক্লাবের কথা বলা যাবে না বলে নেহাকে বাজে ভাববে। তাই ভাবতে লাগে কি বলা যায়। এক পর্যায়ে বলতে লাগে, তুই যেরকম আমার কাছ থেকে মিমের কথা লুকিয়েছিস, ঠিক আমি একই রকম নেহার কথা লুকিয়েছি তোর কাছ থেকে। ও আচ্ছা, তাই বল। তারপর সজীব আর স্বাধীন দুজনেই কথা বলতে লাগে। অনেকটা সময়
পার হয়ে গেলে স্বাধীন বোন তাদের দুজনকে ডাকতে লাগে খাবার খাওয়ার জন্য। তারপর খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। স্বাধীন কালকে নাই আজকেও দরজা ভালোভাবে লাগিয়ে দেয় যেন নেহা কোনোভাবে খুলতে না পারে, ভিতর থেকে লক করে রাখে যেন খুলতে না পারে। তারপর রুমে এসে খাটের উপর শুয়ে পড়তে চোখ লেগে আসতেই ঠিক তখনই ফোন ভাইব্রেশন হতে লাগে। ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার, তাই পাশে রেখে দেয়। একের পর এক ফোন আসতে লাগে। স্বাধীন বিরক্তি নিয়ে রিসিভ করে কানে কাছে ধরতেই ও পাশ থেকে তীক্ষ্ণ গলেই বলতে লাগে, কিরে, তোর দরজা ভেতর থেকে লাগিয়ে রেখেছিস কেন? কালকের মতো লক করে রাখতে পারিসনি? ও, তা আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? সেটা তোকে জানতে হবে না। দরজা খুলতে বলেছি, দরজা খোল, না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো কিন্তু। আরে না না, দরজা ভাঙতে হবে না। এমনিতেই কালকে তুমি আমাকে রাতে ঘুমাতে দাওনি। প্লিজ, আজকে কিছু হবে না, ঘুম পাচ্ছে অনেক। তুই দরজা খুলবি কিনা সেটাই আগে বল। নেহার রাগী কণ্ঠ দেখে স্বাধীন ভয় পেয়ে যায়। দরজা খুলে দিতে নেহা রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কি বলেছিলি দরজা খুলবে না, তাই না? ওয়েট, দেখাচ্ছি তোকে মজা। কথাটা বলে নেহা স্বাধীনের দিকে এগিয়ে যেতেই লাগে। কালকে নাই আজকেও স্বাধীন পিছু হতে লাগে। এক পর্যায়ে সোফায় গিয়ে বসে পড়ে। নেহা সোফার দুপাশে হাত দিয়ে স্বাধীনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগে। দেখো আপু, এসব করা একদমই ঠিক হচ্ছে না। ভুলবশত যদি তোমার পেটে বাবু চলে আসে তখন কি হবে? আসলে আসবে, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। এখন যা করছি তা করতে দে, না হলে তোর খবর আছে। কিন্তু দেখ, কোনো কিন্তু কিন্তু করবি না। তোর এরকম দ্বিধাদ্বন্দ্বের কারণে আমি তোকে কিন্তু বিয়ে করেছি শরীয়ত মোতাবেক। তুই আমার স্বামী, তোর কাছ থেকে স্ত্রীর অধিকার আমি পেতেই পারি, না হলে জোর করে আদায় করব। দেখো আপু, আমি তোমাকে সব কথা খুলে বলি, তখন তোমার ভয়ের তো চেহারা দেখে কিছু বলিনি। আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, কারণ আমার বাবা মা কখনো তোমার মতো একটা মেয়েকে তাদের ছেলের বউ হিসেবে একদমই দেখতে পারবে না। কেন, আমার মধ্যে এমন কিসের অভাব আছে যে আঙ্কেল আন্টি আমাকে তাদের ছেলের বউ হিসেবে মানতে পারবে না? ছোটোখাটো পোশাক পরো, নাইট ক্লাবে যাও, এসব কোনো ভালো মেয়ের কাজ না। এটা যদি একটাবার আমার বাবা মা জানে তাহলে তো আরও কখনোই মানবে না। হ্যাঁ, এটাই ঠিক। আগে অনেক গিয়েছি, বাট বিশ্বাস কর 3 মাস হলো নিজেকে একদম পরিবর্তন করে ফেলেছি। তোর বোনের সঙ্গে দেখা হওয়ার পর থেকে একসঙ্গে থাকি। আর জিজ্ঞেস করতে পারিস তোর বোনকে কোন জায়গায় যায় নাকি? তোর বোনের সঙ্গে সব সময় থাকি, ভার্সিটিতে যাই একসঙ্গে, সব কিছু করি। ও আচ্ছা। হ্যাঁ, আরও তুমি আমাকে যেভাবে বলবে সেভাবেই চলবো। পর্দা করে বোরকা পরে বাইরে চলাফেরা করতে বললে সেটাও করব। প্লিজ আমাকে ভালোবেসে নিজের করে নাও, কখনো দূরে সরিয়ে দিও না। স্বাধীনের কেন জানি নেহার বলা কথাগুলো শুনে অনেক ভালো লাগে, তাই নেহাকে আলতো করে নিজের দিকে এগিয়ে নিয়ে আসে। নেহার হাত ছেড়ে দিতে স্বাধীনের উপর পড়ে যায়। নেহা স্বাধীনকে শক্ত করে নিজের আওতায় নিয়ে আসে, পিছনে চুল চেপে ধরে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে ফেলে স্বাধীন। তারপর অনবরত কিস করতে লাগে। নেহা স্বাধীনের ভালোবাসা পেয়ে প্রতিনিয়ত শিউরে উঠতে লাগে। তারপর সোফার উপর থেকে নেহাকে উঠি কোলে করে খাটের উপর নিয়ে এসে ফেলে দেয়। তারপর এক এক করে শার্ট খুলতে লাগে। প্যান্ট খুলে নেহার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনেকটা সময় পার হয়ে গেলে স্বাধীন নেহার উপর ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর স্বাধীনের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগে। এমন সময় স্বাধীন নেহাকে প্রশ্ন করে, আচ্ছা, কিভাবে এত কিছু হয়ে গেল? তাই না, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন, পছন্দ করতেন? সত্যি বলতে হ্যাঁ, অনেক আগে থেকেই। আর কোনো কথা নেই। শুনছে আর নীরবতা দুজনের মধ্যে বিরাজ করে। একটু পর নেহা স্বাধীনকে তার উপর থেকে সরিয়ে ফ্লোর থেকে পায়জামা আর 3 পিস পরতে লাগে। স্বাধীন নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে খাট থেকে উঠে পিছন দিক থেকে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ি অনবরত কিস করতে লাগে। নেহা মুচকি একটা হাসি দেয়। আরে কি করছো, ছাড়ো, সকাল হয়ে যাবে। আবার না ঘুমালে কালকে আবার ভার্সিটিতে যেতে হবে, উঠতে পারবো না। হলে হবে, সমস্যা কি? চলো আবার। কি না, আর পারবো না, সরি, মাফ চাই। আজকের মতো এখানেই সমাপ্ত, কালকে। এইটা বলে কোনো লাভ হবে না। কথাটা বলে স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। তারপর বিছানায় নিয়ে গিয়ে
এক এক করে নেহার শরীর থেকে জামা কাপড় খুলতে লাগে। আবারও দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। অনেকক্ষণ পর স্বাধীন ক্লান্ত হয়ে নেহাকে জড়িয়ে ধরে শুয়েছিল। এমন সময় স্বাধীনের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। নেহার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা আলতো করে কিস করে বলতে লাগে, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো। কেন? একটা কেন, হাজারটা প্রশ্ন করো, আমি সব প্রশ্নের উত্তর দিব নির্দ্বিধায়। আচ্ছা, আপনি কি এতিম না আপনার ফ্যামিলি আছে? আমার ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন সবাই আছে। তাহলে একা থাকেন কেন? আর আপু বলল যে আপনার কথা মা বাবার কাছে, আপনি নাকি আপনার মা বাবার সঙ্গে অভিমান করে রয়েছেন। হ্যাঁ, কিন্তু কেন? তুমি যেহেতু আমার স্বামী, তোমাকে সব কথা বলার অধিকার আছে। আমার বাবা হলো এই শহরের নামকরা বিজনেসম্যান, নাম্বার 1 কোম্পানির মালিক ইমরান চৌধুরী। তুমি হয়তোবা নাম শুনেছো। হ্যাঁ, শুনেছি তো, অনেক কোটিপতি বাংলাদেশের নাম্বার 1 কোম্পানির মালিক। হ্যাঁ, কিন্তু এটাই হলো আমার শত্রু। প্রতিনিয়ত বাবার রুলস ফর্মালিটি মেনে চলতে তার বডিগার্ড সর্বক্ষণ আমাকে পাহারা দেয়, আমার যা একদমই ভালো লাগে না। আর তাদের লাইফস্টাইল আমার অনেক বাজে লাগে, তাই সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাই। বাবাকে বলতে নিলে সে বলে তার অনেক শত্রু, আমার বিপদ হবে, তাই সে আমাকে একা ছাড়তে চায় না। তাই বাবা মার সঙ্গে ঝামেলা করে আমি বাসা থেকে বের হয়ে আসি। তারপরে শহরে এসে এই বাসা কিনে এখানে উঠি। তারপর ভার্সিটিতে গেলে তোমার বোনের সঙ্গে আমার পরিচয় হয়, সেই থেকেই আমরা দুজন একসাথেই থাকি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আঙ্কেল তো ঠিকই বলেছে, কারণ কোটি কোটি টাকার মালিক হলে তার শত্রু অনেক থাকে। তোমার কোনো ক্ষতি হতে পারে যদি কেউ জানতে পারে তুমি এখানে আছো। আরে কিছুই হবে না, বাইরের মানুষ খুব একটা আমাকে চেনে না। তারপর অনেক কথা বলতে লাগে। নেহা স্বাধীনকে অনেকটা সময় পার হয়ে গেলে নেহার শরীরের ওপর থেকে স্বাধীন উঠে পড়ে। নেহা ফুলোর থেকে পায়জামা আর 3 পিস পরিধান করে নেয়। স্বাধীন ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। বাহিরে এসে দেখে নেহা নেই, বুঝতে পারে তার রুমে চলে গেছে। তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে তার বন্ধু সজীবের ডাকে, কিরে শালা, আর কত ঘুমাবি? রাতে বুঝি ভাবির সঙ্গে বাসর করেছিস? তোর কপাল আর আমার কপাল, তুইও করলি বাসর আর আমিও ফোনে করলাম ভিডিও কলে। মানে? এত মানে জানতে হবে না তোর এখন, ওঠ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আপু খাবার খাওয়ার জন্য ডাকছে, আর আজকে কলেজে যাব, অনেক দিন হলো যাওয়া হয় না, সামনে তো আবার এক্সাম। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাইরে এসে খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসে পড়তেই স্বাধীনের বোন স্বাধীনকে খাবার সার্ভ করতে করতে বলে, তাহলে এর জন্যই আমার কাছে তুই থাকতে চাচ্ছিলি না? নিজের মতো চলাফেরা করবি, ঠিকমতো কলেজ করবি না, ঘুমাবি, রাতভর গেমস খেলবি। কি যে বলো আপু, আসলে আজকে অনেক রাত অবধি পড়ে ঘুমিয়েছি, তাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে আমার। স্বাধীনের কথা শুনে পাশ থেকে মুচকি মুচকি হাসতে লাগে নেহা। সঙ্গে সজীব খাবার খাচ্ছিল। ঠিক তখনই বাম হাতে ব্যথা অনুভব করে। পাশে তাকিয়ে দেখে নেহা অনবরত তার বাম হাতের স্বাধীনের বাম হাতে চিমটি কাটছে, কিন্তু কিছু বলতে পারছে না, সহ্য করে নিচ্ছে। এক পর্যায়ে হাত সরিয়ে নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকাতে নেহা স্বাধীনকে চোখের ইশারা দিয়ে খাবার খেতে বলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার রুমে চলে যায়। কলেজে পরিধানকৃত পোশাক পরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে স্বাধীন আর সজীব। অন্যদিকে নেহা আর স্বাধীনের বোন তারাও চলে যায় ভার্সিটিতে। একসময় মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। কলেজ ছুটি হলে স্বাধীন সজীব কলেজের বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। এই সময়টাতে রিক্সা পাওয়া অনেক চাপ। একটু পরে রিক্সা পেয়ে যায়। তারপর রিক্সা নিয়ে সোজা তাদের বাসায় চলে আসে। দেখতে পায় বাড়ির সামনে অনেকগুলো কালো গাড়ি দাঁড় করানো, সামনে অনেকগুলো বডিগার্ড দাঁড়িয়ে আছে। স্বাধীন কিছু একটা ইঙ্গিত পায়, কিন্তু সেদিকে কোনো পাত্তা না দিয়ে ভিতরে ঢুকতে যাবে তার আগে সব বডিগার্ডরা স্বাধীন আর সজীবকে আটকায়। আপনারা কেউ ভিতরে ঢুকতে পারবেন না, স্যার তার মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে, একটু পর না হয় আপনারা ভিতরে ঢুকতে পারবেন, স্যার বের হয়ে না আসা পর্যন্ত। কি বলছেন এগুলো? আমার বাসা, আমি যেতে পারবো না মানে? এক প্রকার রাগ দেখিয়ে ভিতর প্রবেশ করে স্বাধীন আর সজীব। তারপর সোজা বাসার ভিতর ঢুকে দেখে বসার রুমে বসে
একটার মধ্য বয়স্ক লোক, দামি স্যুট আর প্যান্ট পরিহিত। স্বাধীন দেখে বুঝতে পারে এইটা নেহার বাবা। পাশ কাটিয়ে সোজা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে এখনও লোকটা বসে আছে। স্বাধীন তার বোনের পাশে গিয়ে বসে পড়ে। তারপর স্বাধীনের বোন স্বাধীনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগে। দেখো, আমি তোমাদের ভালোর জন্যই এসব করেছি, আর তোমরা উল্টো আমাকে ভুল বুঝেছ। অনেক কষ্ট পেয়েছি আমি। চলো তুমি আমার সঙ্গে বাসায়। তোমার যেমন ইচ্ছা তেমনভাবে চলাফেরা করবে। তোমাকে এখানে এভাবে দেখতে একদমই পারছি না, মা। বাবা, আমি এখানে অনেক ভালো আছি। যখন প্রয়োজন হয় তখন আমি একাই বাসায় চলে যাব। আর সময় সময় গিয়ে তোমার সঙ্গে মা, ভাইয়া আর ছোট বোনের সঙ্গে দেখা করে আসব। কিন্তু তুমি বাসায় যাবে না কেন, মা? এইটা তো একবার বলো না। এখানে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি আমি, তাই লেখাপড়া রেখে তোমার সঙ্গে যেতে পারবো না। তোমাকে বিশ্বের নামকরা ভার্সিটিতে ভর্তি করব, মা। করব, মা। বিদেশে পড়ালেখা করবে, দেশে থাকতে হবে না। চলো এখন। নেহার বাবা নেহাকে অনেক জোর জবরদস্তি করতে লাগে, কিন্তু নেহা তার বাবার সঙ্গে যেতে রাজি হয় না। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে নেহাকে বিদায় জানিয়ে তার বাবা চলে যায়। তখনই স্বাধীনের বোন নেহার কাছে গিয়ে বলতে লাগে, তুই এত বড় ঘরের মেয়ে, এই কথাটা তো আগে আমাকে কখনো বলিসনি। তোকে যদি বলতাম আগে, তাহলে আমার সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে না, তার কারণেই বলিনি। আর আমি তো বাবার সামনেই বললাম সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাই আমি, তার কারণেও আর তোকে বলা হয়নি। কিন্তু আমি যা ভালো মনে করি, তোর বাবা যা করেছে তোদের ভালোর জন্যই করেছে। তোর বাবার কথা শোনা উচিত। তারপর নেহা আর সামিয়া দুজনেই অনেক কথা বলতে লাগে। ঠিক তখনই পাশ থেকে সজীব স্বাধীনের কানে কানে বলতে লাগে, শালা, তোর তো রাজকপাল রে। রাজকুমারীও পেয়ে গেলি, রাজত্বও পেয়ে যাবি কিছুদিন পরে। কি বলছিস এসব? আরে শালা, শুনলি না? নেহার বাবা এই দেশের নম্বর 1 কোম্পানির মালিক। এর জন্য কেন জানি নেহা আপুকে আমি প্রথমবার দেখে চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতে পারি নাই। নেহা আপুর জন্য তো অনেক ছেলে ইনস্টাগ্রামে কত ছেলের হাত পর্যন্ত কেটে পিক আপলোড দিয়েছে। আমি তো এসব দেখেছি। আর সেই মেয়ে কিনা তোর বউ। তারপর সজীব স্বাধীনকে অনেক কথা বলতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। এইভাবে পেরিয়ে যায় 2 মাস। একদিন সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন তো অবস্থায় নেহা দৌড়ে খাবার টেবিল থেকে উঠে বেসিংয়ের কাছে চলে যায়। নেহাকে খাবার টেবিল থেকে দৌড়ে উঠে যেতে দেখে স্বাধীনের বোন সামিয়া নেহার কাছে গিয়ে দেখে নেহা অনবরত বমি করে চলেছে। সামিয়া বুঝতে পারে না নেহার বমি হওয়ার কারণ কি। এক পর্যায়ে নেহা বমি শেষ হলে সামিয়া নেহাকে পানি খাইয়ে দিয়ে মাথায় পানি দিয়ে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসে। তারপর আবার খাবার খেতে টেবিলে আসে। তখনই স্বাধীন প্রশ্ন করে, আচ্ছা আপু, নেহাপুর কি হয়েছে? হঠাৎ করে উঠে বেলসিনের কাছে গেল যে? আরে আমিও তো বুঝতে পারলাম না কি হয়েছে ওর। গিয়ে দেখি অনবরত বমি করে চলেছে। আল্লাহই জানে মেয়েটার আবার কি হলো। কথাটা বলে স্বাধীনের বোন খাবারের প্লেটগুলো নিয়ে কিচেন রুমে চলে যায়। সজীব পিছন থেকে স্বাধীনকে কোনায় দিয়ে এক নাগারে গুতা লাগে। স্বাধীন রেখে পিছনের দিকে তাকাতেই সজীব বলে, ভাই, তুই তো এখন বাবা হতে চলেছিস। মিষ্টি খাওয়া আমাদের। বাবা মানে কি বলছিস এসব কথা তুই? আরে হ্যাঁ, কারণ একটা মেয়ে কখন বমি করে জানিস? যখন তার পেটে বাচ্চা থাকে, তখন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে। আর আমি বেশ কিছুদিন ধরে দেখছি নেহা আপুর মধ্যে কেমন যেন পরিবর্তন, পেট ধীরে ধীরে ফুলে উঠছে। সজীবের কথা শুনে স্বাধীনের মাথায় চিন্তার বাজ পড়ে যায়। কারণ এখন যদি বেবি হয় তাহলে কি হবে? তার ফ্যামিলি কি মেনে নেবে? সে এখনও তার ফ্যামিলির উপর নির্ভর করে লেখাপড়া করছে। রে শালা, কই হারিয়ে গেলি? মিষ্টি তো খাওয়া এখন আমাদের। দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। একদমই অসুখও তো হতে পারে নাকি? সেটাও হতে পারে, বাট আমি যা সন্দেহ করলাম তাই বললাম। আগামীকাল তুই একবার নেহাকে ডক্টরের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসিস। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝে। তারপর সোজা রুমে চলে যায়। রাত একটু গভীর হলে স্বাধীন রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে নেহার রুমে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। দেখে নেহা বই পড়ছে। স্বাধীনকে দেখতে পেয়ে বইটা পাশে রেখে দেয়। স্বাধীন সে নেহার পাশে বসে পড়ে, মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। নেহা স্বাধীনের বুকে মাথা রাখে। স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। কি হয়েছে তোমার? এইভাবে বমি করলে কেন? জানি না,
বেশ কিছুদিন হলো এরকম হচ্ছে, আর অনেক টক খেতে ইচ্ছে করছে। এর কারণ তো কিছুই বুঝতে পারছি না। নেহার কথা শুনে স্বাধীনের আরও সন্দেহ গাঢ় হয়, কারণ এই লক্ষণ তো গর্ভবতী মায়েদের একমাত্র হয়। কি ভাবছো এভাবে? আচ্ছা, আমি যদি মারা যাই তুমি অনেক খুশি হবে, তাই না? কারণ জোর করে বিয়ে করেছি, জোর করে ভালোবাসার অধিকার আদায় করে নিয়েছি। আমি মরে গেলে এইসব আর কে করবে? অনেক খুশি হবে তুমি। নেহার কথা শুনে স্বাধীনের বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হতে লাগে। কিছুই হবে না, তোমায় কিছুই হয়নি। কালকে আপুর সঙ্গে ডাক্তারের কাছে যেও, তাহলে এই চিন্তা মুক্ত হয়ে পড়বে। আর হ্যাঁ, প্রথমে হয়তো তোমাকে ভালোবাসিনি, কিন্তু এখন বিশ্বাস করো, অনেক অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। কথাটা বলে স্বাধীন নেহার কপালে আলতো করে একটা চুমু দেয়, তারপর আবার বলতে লাগে। আচ্ছা, এখন যদি তোমার বাবা আসে আর বলে তোমাকে তার সঙ্গে নিয়ে যাবে, যেইভাবেই হোক, তখন কি তুমি আমাকে ভুলে যাবে? স্বাধীন নামে কেউ তোমার জীবনের সঙ্গে জড়িয়েছিল? আরে না, পাগল নাকি তুমি? আমার স্বামী আর আমার অ্যাকাউন্টে যত টাকা আছে তুমি আজীবন বসে খেয়েও ফুরাতে পারবে না। আমি বলবো না বিয়ে করেছি, আমার স্বামী তুমি পরিচয় করিয়ে দেব, তারপর বাবার রেগে একা চলে যাব। কথাটা বলে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। এমন সময় স্বাধীন বলে, চলো বাইরে যাই, অনেক সুন্দর চাঁদ উঠেছে, ছাদ থেকে অনেক ভালো দেখাবে। ছাদে যাও, আমি কফি বানিয়ে আনছি। তারপর স্বাধীন কিচেন রুমে গিয়ে কফি বানিয়ে ছাদে যায়। দেখে নেহা দোলনায় বসে আছে। স্বাধীন নেহার পাশে বসে পড়ে মুক্ত আকাশে পূর্ণিমার জ্যোৎস্না দেখতে লাগে দুজন মিলে। এভাবে অনেকটা সময় পার হয়ে গেলে রাত যখন গভীর হয়, তখন স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে নেহার রুমে নেহাকে দিয়ে স্বাধীন তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। অন্যদিকে নেহা স্বাধীনের বোনকে নিয়ে হসপিটালে চলে যায়। স্বাধীন ক্লাসে মনোযোগ দিতে পারে না, যদি তার সন্দেহটা ঠিক হয়, আবার যদি নেহার কোনো মারাত্মক রোগ হয়। এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে ক্লাস শেষ করে কলেজ ছুটি হলে বাসে এসে দেখে নেহা বসার রুমে বসে আছে চিন্তিত হয়ে, পাশে তার বোন। স্বাধীন রুমের দিকে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে তার বোন ডাক দেয়। স্বাধীন বাধ্য ছেলের মতো তার বোনের সামনে গিয়ে দাঁড়ায়। স্বাধীনের বোন বসা থেকে উঠে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগে। এইটুকু ছেলে হয়ে বিয়ে করে ফেলেছিস, আবার বাবাও হতে চলেছিস। একটাবার কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না? ছি, আমার বলতেও ঘেন্না হচ্ছে। তুই আমার ভাই। স্বাধীন যা বোঝার বুঝে ফেলেছে। নেহা তার বোনকে সব কথা খুলে বলেছে। স্বাধীন মাটির দিকে তাকিয়ে থাকে, আরেকটা থাপ্পড় দিতে যাবে সামিয়া। এমন সময় নেহা এসে সামিয়ার হাত চেপে ধরে। দেখো, ওর কোনো দোষ নেই, আমি জোর করে বিয়ে করেছি আর সবাইকে বলতে নিষেধ করেছি, এর কারণেই কাউকে বলিনি। স্বাধীন, তাই বলে আমাকেও বলবে না? আমি ওর বোন হই। আমি কি তোদের সম্পর্কটা মেনে নিতাম না? উল্টো আমি মা বাবাকে বোঝাতাম। আর এখন কি বলবো? তার ছেলে লুকিয়ে বিয়ে করেছে, আবার বাচ্চার বাবা হচ্ছে। তখন বাবা মা কি বলবে বুঝতে পারছিস তোরা? আপু, ভুল করে ফেলেছি, প্লিজ তুমি বাবা মাকে রাজি করাও। আর নেহার কোনো দোষ নেই, যা করার আমি করেছি, ওর সঙ্গে জোর করে বিয়ে করেছি ওকে। তারপর নেহা স্বাধীনের বোন তিনজনের কথা বলতে লাগে। তার সজীব দর্শকের ন্যায় দাঁড়িয়ে আছে। স্বাধীনের বোন মাথা চেপে ধরে সোফায় বসে পড়ে। আচ্ছা, তুই তোর রুমে যা, পোশাক পরিবর্তন করে আয়। আমি মা বাবাকে এখনই আসতে বলছি ঢাকায়। স্বাধীন তার রুমে চলে যায় পোশাক পরিবর্তন করার জন্য। ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। বাইরে এসে দেখে নেহা তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীন নেহাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। নেহার হাত থেকে তোয়ালেটা নিয়ে মুখ মুছতে লাগে। নেহা বুঝতে পারে স্বাধীন অনেক অভিমান করে আছে তার উপর, কারণ সে এখন বেবি চায়নি। দেখো, এখানে তো আমাদের কোনো হাত নেই। স্বয়ং আল্লাহ তাআলা চেয়েছিলেন যে আমাদের এই সম্পর্কটা সবার মাঝে যেন প্রকাশ পায়। লুকিয়ে লুকিয়ে সম্পর্কটা চালানোর থেকে প্রকাশ পেয়ে সবার মাঝে, এটাই ভালো। আর তুমি নারাজ হয়ে থেকো না প্লিজ। আরে পাগলি, কি বলো? নারাজ হয়ে থাকবো কেন? আমি বাচ্চার বাবা হচ্ছি, এটা তো অনেক আনন্দের কথা, তাই না? আমি অনেক খুশি। আর তোমাকে দেখে একটুও মনে হচ্ছে না। স্বাধীন খুশি হয়ে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে উপরে তুলে ঘোরাতে লাগে।
আরে নামাও, নামাও, পড়ে যাবে, আর যে কেউ দেখতেও পারে। এখন আর দেখলে কোনো সমস্যা নেই, কারণ সবাই জেনে গেছে। হয়েছে, আর বলতে হবে না, চলো নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর নেহা আর স্বাধীন দুজনেই নিচে চলে আসে। এভাবে সময় কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারে না। সন্ধ্যা হতেই স্বাধীনের বাবা মা সবাই চলে আসে। ইমিডিয়েটলি খবর দেওয়াতে তার একটু চিন্তিত হয়ে আসে। রুমের মধ্যে ঢুকে স্বাধীন আর সামিয়াকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাবা, তোদের কিছু হয়নি তো? হঠাৎ করে তোরা তাড়াহুড়া করে খবর দিলি, কিছু কি হয়েছে তোদের? স্বাধীন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ফেলে। তারপর স্বাধীনের বোন তার বাবা মাকে সব কথা খুলে বলতে লাগে। অনেক রাগ হতে লাগে। নেহার দিকে তাকিয়ে নিমিষেই সব রাগ মাটি হয়ে যায় তাদের, কারণ এত সুন্দর একটা মেয়ে। নেহা এগিয়ে এসে স্বাধীনের মা বাবার পা ছুঁয়ে সালাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু তোমরা যা করেছো একদমই কাজটা ঠিক করনি। তোমরা যদি আমাদের বলতে, আমরা ধুমধাম করে আয়োজন করে বিয়ে দিতাম, কিন্তু যা করার তো করেই ফেলেছো। এখন ছেলের বিয়ে না দেখে নানা হচ্ছি। কথাটা বলে সেইখানে থাকা সবাই হাসতে লাগে। ঠিক তখনই দরজার কলিং বেল বাজতে লাগে। স্বাধীনের বোন গিয়ে দরজা খুলে দেয়। তখনই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে নেহার বাবা মা, ভাই আর ছোট বোন। স্বাধীনের বাবা নেহার বাবাকে দেখে অবাক হয়ে যায়। দাঁড়িয়ে হ্যান্ডশেক করতে লাগে আর বলতে লাগে, আরে দোস্ত, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কেন? আরে, এইটা হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ছেলে। এরা দুজন এই বাসাতে থাকে। কি, তার মানে স্বাধীন তোর ছেলে? আর নেহা মামনি তোর মেয়ে। নেহার বাবা মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীনের বাবা আর নেহার বাবা দুজনেই হাসতে লাগে। তারপর সব পরিবার মিলে নেহা আর স্বাধীনকে মেনে নেয়। সবাইকে অনেক খুশি দেখে স্বাধীন আর নেহা দুজনেই অনেক খুশি হয়। দেখতে দেখতে রাত হয়ে গেলে নেহা আর স্বাধীন তাদের রুমে চলে যায়। স্বাধীন নেহার কাছে এসে খাটের উপর বসে থেকে বলতে লাগে, কখনো ভাবতেও পারিনি যে সব কিছু এইভাবে ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম যদি একবার কোনোভাবে আপু কিংবা বাবা মা জানতে পারে তাহলে আমার খবর আছে। হ্যাঁ, কিন্তু দেখো এখন সবাই কত খুশি। আমাদের সম্পর্কটা জানার পর থেকে আরও খুশি। তারা যখন জানতে পেরেছে যে নানা দাদা হতে চলেছে তারা। তারপর নেহা ড্রেসিং টেবিলের সামনে থেকে খাটের উপর এসে বসে। পরে স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে খাটের উপর শুয়ে পড়ে। না না, আর কিছুই হবে না, বলে দিলাম। হবে না মানে আজকে হবে। আজকে আমাদের দ্বিতীয় বাসরাত, কারণ আছে, সবাই মেনে নিয়েছে আমাদের। কথাটা বলে স্বাধীন ঝাঁপিয়ে পড়ে নেহার উপর। আর বাকিটা আপনাদের না জানলেও চলবে। যদি জানার খুব ইচ্ছে হয় তাহলে বিয়ে করে নেন।